প্রতীক শাহরিয়ার লেখক হিসেবে অল্প বয়সে বেশ ভালোই নাম করেছেন। বয়স কত হবে? হ্যাঁ, বড়জোর 34। তবে এই বয়সে শুধু নাম না, একই সাথে অনেক সম্পদও। সবকিছুই বাস্তব হয়েছে লেখার কারণে। একই সাথে নাটক, উপন্যাস থেকে শুরু করে পত্রিকার কলাম, একসাথে সব রকমের লেখা লিখে একদিকে তার যেমন খ্যাতি বেড়েছে, পাশাপাশি কিছু বেস্ট সেলার বই লিখেও বিশাল বাড়ি আর নিজের মতো করে নিজের স্বপ্ন রাজ্য তৈরি করতে খুব একটা বেশি সময় লাগেনি তার। কিন্তু কোথায় যেন কোন একটা ঝামেলা হলো। ঝামেলাটা কি সেটা এখনো প্রতীক ধরতে পারছে না। হাজার চেষ্টা করেও কেন জানি সে লিখতে পারছে না। অনেক প্রকাশক তাই রীতিমতো মুখ ফিরিয়ে নিয়েছে। নাট্য নির্মাতারাও এখন অদ্ভুত কোনো কারণে প্রতীকের লেখা এড়িয়ে যাচ্ছে। তবে যত কিছুই হোক না কেন, প্রতীকের স্ত্রী ফারিন প্রতীকের সাথে সব সময় ছায়ার মতোই আছে। সুসময় যেমন পাশে ছিল, এই দুঃসময়ও একটু দূরে যায়নি। বরং প্রতীক যেন সব সময় খুশি থাকে সেটার প্রতি অনেক বেশি খেয়াল রাখছে। এমনিতে প্রতীক অনেক ভালো হলেও ওর স্বভাব একটু একরোখা। নিজের ইচ্ছার বাইরে কিছুই করে না সে, আর একটু খ্যাপাতেও বটে। সব সময় শান্ত থাকলেও রাগ উঠলে ডানে বামে কোথাও দেখে না। আজ সকাল থেকে বারান্দায় বসে একের পর এক সিগারেট টেনে যাচ্ছে। ফারিন অনেকক্ষণ এই দৃশ্য দেখে নিজেই গেল প্রতীকের সাথে কথা বলতে। মন কি বেশি খারাপ? যদি বলি হ্যাঁ, তাহলে কি ঠিক করতে পারবে? চেষ্টা করে তো দেখতে পারি। সব চেষ্টাই এখন ব্যর্থ। ব্যর্থ আর সফলতা নিয়ে ভেবে কি সকাল থেকে সিগারেট খেয়ে চলেছ? কি করবো তাহলে? সিগারেটটা তোমার মতো বাজে অভ্যাস হয়ে গেছে, বুঝছো? চাইলেও দূরে থাকতে পারি না। সিগারেটের সাথে আমার তুলনা? অন্য কেউ হলে বাপের বাড়ি চলে যেত, বুঝলা? তোমার এমন ইচ্ছে হলে চলে যেতে পারো, আমার কোনো আপত্তি নেই তাতে। আচ্ছা চলো আজকে বাইরে ঘুরি। নাকি এখানেও তোমার আপত্তি আছে? সব সময় এমন গোমরা মুখ করে রাখো কেন? আমি চেষ্টা করেও কিছু লিখতে পারছি না। মাথায় কনসেপ্ট ঘুরছে কিন্তু লেখা যাচ্ছে না। এটা যে কি পরিমাণ ভয়ঙ্কর যন্ত্রণা সেটা তোমার না হলে তুমি কখনো বুঝবা না। কপাল ভালো যে আমি লেখক না। দুজনে যদি একই যন্ত্রণা হতো তখন কি অবস্থা হতো বলো তো? কি আর হতো? মাথায় পিস্তল রেখে গুলি করে মরে যেতাম। বাদ দাও তোমার অহেতুক সব কথাবার্তা। এখন বলো তুমি কি যাবে? কোথায়? কোথায় আবার? ঘুরতে। দেখো, ঘুরতে যাওয়ার মতন মন মানসিকতা এখন আমার নেই। যে প্রকাশককে আমি পাত্তাই দিতাম না, তারা পর্যন্ত আমার বই প্রকাশ করতে চাচ্ছে না। এটা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। ভালো মন্দ মিলিয়ে তো সবকিছু, তাই না? এখন দিচ্ছে না, 2 দিন পর আবার তারা তোমার পেছনে ঘুরবে। আর তুমি তো বলেছিলে তোমার একটা ব্রেক দরকার। আপাতত লেখা নিয়ে চিন্তাই করো না। এমন তো না যে আমরা না খেয়ে মারা যাচ্ছি। তোমার যা আছে তা দিয়ে তুমি এই জীবন না, এরকম আরো 3-4টা জীবন পার করে দিতে পারবে। মনের শান্তি অনেক বড় একটা ব্যাপার। যতক্ষণ পর্যন্ত একটা ভালো উপন্যাস আমি লিখতে না পারছি, ততক্ষণ কোনো কিছুতে আমি শান্তি পাবো না। তোমার এত শান্তি অশান্তি নিয়ে ভাবতে হবে না। চলো উঠো তো, ড্রাইভারকে গাড়ি বের করতে বলি। এখন কোথাও যেতে ইচ্ছে করছে না। তোমার ইচ্ছায় অনেক কিছু হয়েছে, আজ আমার ইচ্ছাতেই বের হই। চলো, আমি ড্রাইভারকে বলছি। ড্রাইভারকে বলতে হবে না, আমি নিজেই ড্রাইভ করবো। আচ্ছা, তুমি সিগারেটের প্যাকেটটা তো দাও। আমি রেডি হচ্ছি, তুমি উস্কো খুস্কো চুলগুলো একটু আছে নাও। আমি ঠিকই আছি, তুমি রেডি হও। ফারিন অনেকদিন পর প্রতীকের সাথে ইচ্ছে মতো ঘুরল। ইদানিং প্রতীকের মেজাজ কেমন যেন বিগড়ে গেছে। কারোর সাথে ঠিক মতো কথা বলে না। একদিকে কপাল ভালো যে আজ বাইরে যেতে রাজি হয়েছে। যেহেতু আজ একসাথে বের হওয়া হচ্ছে, তাই অনেক দূর পর্যন্ত ঘুরে আসার প্ল্যান আগে থেকেই ছিল ফারিনের। সারা দিনই আজ বাইরে থাকবে প্রতীক আর ফারিন। তারপর যখন সন্ধ্যায় বাসায় আসবে, তখন দারুণ একটা সারপ্রাইজ অপেক্ষা করছে প্রতীকের জন্য। পূর্বাশা প্রকাশনীর নফিস সাহেবকে দাওয়াত করেছে ফারিন। একসময় উনি খুব আগ্রহ নিয়ে প্রতীকের পেছন পেছন ঘুরতেন। প্রতীক ওনাকে বই দেওয়ার সময়ই পায়নি। এবার যেহেতু প্রতীকের একটু ভাটা চলছে, তাই এবার প্রতীকের বই উনি প্রকাশ করতেই পারে। তাছাড়া কোনো প্রকাশক যেহেতু এগিয়ে আসছে না, তাই উনি প্রকাশ করলে প্রতীকও কোনো সমস্যা করবে না। তবে উনি যে আসবেন প্রতীককে এখনো জানায়নি ফারিন। প্রতীকের কাজ নিয়ে অন্য কেউ মাথা ঘামালে প্রতীক ঝামেলা করে। কি যে অদ্ভুত একটা ছেলে রে বাবা।
অবশ্য প্রতীকের এই একরোখা স্বভাবের জন্যই প্রতীককে এত বেশি ভালোবাসে ফারিন। একা একা ভেঙে চুরমার হয়ে গেলেও সহজে কারো কাছে সাহায্য চাইবে না। বিকেলে ভালো একটা রেস্টুরেন্টে গেল প্রতীক আর ফারিন। কি খাবে বলো, আজকে তোমাকে আমি স্পেশাল ট্রিট দিব। তুমি তো প্রতিবারই এরকম স্পেশাল ট্রিট দাও, এটা নতুন কি? তাহলে তুমি নতুন করে কিছু বলো। চলো নতুন করে প্রেম করি। মনে আছে তোমার সাথে প্রথম পরিচয়ের সময়, যখন তোমার কোনো প্রকাশক ছিল না, তখন আমরা প্রায় ভিক্টোরিয়া পার্কে বসে গল্প করতাম আর তুমি তোমার স্বপ্নগুলো বলতে। আর এখন তুমি কত বদলে গেছো। আমি ভুল ছিলাম, তখন পকেট খালি ছিল, কিন্তু আমি সুখী মানুষ ছিলাম। কিন্তু এখন পকেট ভরা হলেও আমি সুখী মানুষ না, কারণ আমার ইচ্ছেগুলো এখনো ইচ্ছে হয়েই বসে আছে, পূরণ হচ্ছে না। ধুর, তুমি শুধু বোরিং কথা বলো, একটু তো পজিটিভ চিন্তা করো। রাইটিং ব্লক কাকে বলে জানো? আমি পাঠক, আমি তো তোমার মতো লেখক না। আমি কি করে বলবো রাইটিং ব্লক কি? লেখকদের জগৎটা ঘোর লাগা একটা জগৎ। তুমি যখন লিখতে শুরু করবে তখন অনেক কিছুই বুঝতে পারবে। লেখার সব কিছুই তোমার কাছে থাকে না। তুমি চাইলেও সব সময় তোমার চরিত্রগুলোকে কন্ট্রোল করতে পারছো না। সবকিছু এক অদ্ভুত উপায়ে এগিয়ে যাবে, আর যখন দেখবে সেই অদ্ভুত এগিয়ে যাওয়া আর নেই, তখনই হচ্ছে রাইটিং ব্লক চলে। মনের মতো করে লিখতে না পারাকেই রাইটিং ব্লক বলে। তোমার ভেতর দেখি টিচার ভাব চলে এসেছে। কি সমস্যা বলো তো, এত বদলে যাচ্ছ কেন? এডগার অ্যালান পোর নাম শুনেছো? হ্যাঁ, শুনবো না কেন? তোমার প্রিয় লেখক, তোমার মুখ থেকেই তো বহুবার শুনেছি। তার যখন রাইটিং ব্লক হতো তখন উনি কি করতেন জানো? কি করতেন? তার পিস্তল নিয়ে তিনি বের হয়ে পড়তেন। কি বলো, তাহলে তো সাংঘাতিক ব্যাপার। পিস্তল দিয়ে গুলি টুলিও করতেন নাকি, নাকি এমনি বেরিয়ে পড়তেন? কি জানি, করতেও পারেন। এমনিতেও অনেকেই ওনার বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন। রাখো তো তোমার খুন খারাপের খবর। খাবার চলে এসছে, এখন খাও। খুব বোর ফিল করছো বুঝতে পারছি। না, বোর ফিল করছি না, কিন্তু তোমাকে হতাশ দেখতে আমার আর ভাল লাগছে না। আচ্ছা ঠিক আছে, চলো দ্রুত খাওয়া শেষ করি, তারপর আশুলিয়া থেকে ঘুরে আসি। সেইটা করা যেতে পারে। আশুলিয়ার খালি রাস্তায় লং ড্রাইভে যাবার মজাই আলাদা। অনেক অনেক দিন পর এখানে এসে অনেক ভালো লাগছিল ফারিনের। প্রত্যেকেরও মন্দ লাগছে না। রাস্তার পাশে একটা টং দোকানে দাঁড়িয়ে দুজনে মিলেই চা খেলো। দারুণ লাগছে সবকিছু। ফারিনের মনে হচ্ছে আবার সেই বিয়ের আগের দিনগুলোতে ফিরে গেছে সে, যখন প্রতীকের মেজাজ খিটখিটে থাকলেও এতটা ছিল না। শুধু টং দোকানে চা না, আসার সময় উত্তরের একটা শপিং মল থেকে অল্প কিছু কেনাকাটাও করলো ফারিন এবং প্রতীক। একটা নতুন বইয়ের দোকান দিয়েছে সেখান থেকে অনেকগুলো বিদেশি লেখকের বই কিনে ফেললো প্রতীক। যেহেতু ইদানিং ওইভাবে লেখা হচ্ছে না, আর লেখা হলেও তেমন ভাবে প্রকাশ হচ্ছে না, সুতরাং বই পড়াতেই মন দেওয়া ভালো। একটা সময় ছিল যখন প্রত্যেকের বই পড়াটা কঠিন একটা নেশা ছিল। একটানা 170টা বই পড়ে তো একজন লেখকের অন্ধ ভক্তই হয়ে গেল সে। তখন জানতো না প্রতীক যে সে নিজেও একসময় লেখক হবে। ছোটবেলা থেকে আর্মি হবার স্বপ্ন দেখত সে। বই পড়তে পড়তে কখন যে ইচ্ছেগুলো বদলে গেল কোনো কিছুই বুঝতে পারল না সে। যাই হোক, সন্ধ্যার কিছুক্ষণ পরেই বাড়িতে ঢুকলো ফারিন এবং প্রতীক। বাসায় ঢুকেই তারা জানলো পূর্বাশা প্রকাশনের নফিস সাহেব ড্রয়িং রুমে অপেক্ষা করছেন। কাজের মেয়েটাও কি গাধা, এখন লোকটাকে কিছুই খেতে দেয়নি। ফারিন ঢুকেই চায়ের আয়োজনের জন্য ব্যস্ত হয়ে পড়লো। আর প্রতীক, আপনি এসেছেন দেখে অনেক ভালো লাগলো, বসেন বসেন। ভাবি, আপনি ফোন করলেন আর আমি আসবো না, এটা কোনো কথা বললেন? প্রতীক ভাইয়ের সাথে দেখা করাটাও তো সৌভাগ্যের ব্যাপার। ওনাকে তুমি আসতে বলেছ? হ্যাঁ, উনি তোমার একটা বই প্রকাশের জন্য বলছিলেন, মনে আছে? তখন যেহেতু তুমি ব্যস্ত ছিলে তাই সময় দিতে পারলে না, এই জন্য ভাবলাম যে ওনাকে একটা বইয়ের পাণ্ডুলিপি দিয়ে দাও। আসলে ব্যাপারটা নিয়ে বিস্তারিত কথা বলতে আমি এসেছি। এটা নিয়ে আরো কথা বলা যাবে। এখন আপনি বলুন কি খাবেন। মেয়েটা তো গাধা, আপনাকে চা কফি কিছুই দেয়নি? একটা কিছু খেলেই তো হয়,
খাওয়াটা কোনো ব্যাপার না ভাবি। এই যে আসলাম, আপনাদের সাথে যোগাযোগ হলো, এটাই তো বড় কথা। আপনি আগে কিছু খান, তারপর কথা হবে। আর প্রতীক, তুমি এমন মুখ গোমরা করে বসে আছো কেন? সমস্যা আমার না, সমস্যা তোমার। তুমি অনেক বেশি বোঝো। যাই হোক, নাবিল সাহেব, আপনার প্রকাশনার কাজ কেমন চলছে? এই যে আপনার মতো কোনোভাবে চলে যাচ্ছে। আসলে প্রতীক সাহেব, বইয়ের বাজার তো শেষ। এই যে দেখুন, আপনি একসময় কত টাকা ইনকাম করেছেন। প্রকাশকরা সিরিয়াল ধরেও বই পায়নি, আর এখন ছি 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 ছি, কি যে অবস্থা হচ্ছে লেখকদের, বলতেও কষ্ট হয়। নাফিস সাহেব, আপনি তো জানেন প্রতীক একটু অন্য ধরনের। আমরা বরং কাজের কথা বলি। কাজের কথাই তো বলছিলাম ভাবি। এখন যে সময় হয়েছে, কি যে বলবো ভাবি। 2 দিন পর প্রকাশনার ব্যবসা ছেড়ে আমাদের সবাইকে পথে নামতে হবে। আপনারা কথা বলুন। ফারিন, আমি ভেতরে যাচ্ছি, আমার মাথা ব্যথা করছে। দাঁড়াও, ওনার সাথে কথা শেষ করে তারপরে যাও। আসলে ভাবি, আমার বই প্রকাশ করতে কোনো ঝামেলা নেই। যেহেতু ব্যবসা করতেই হবে, তখন রিস্ক তো নিতেই হবে। তবে আমার একটু কথা আছে। কি কথা বলুন? আসলে এখন বইয়ের যে চাহিদা, 300 বইও ঠিক মতো বিক্রি হয় না। তাই প্রতীক ভাই যদি রোমান্টিক কোনো বই দেয়, তাহলে আমার প্রকাশ করতে কোনো সমস্যা নেই। কিন্তু এমনি বই যদি প্রকাশ করতে হয়, তাহলে ভাবি 50 লাগবে। কি বললেন? বুঝিনি। এখন ব্যাপার খুব সিম্পল প্রতীক ভাই। 50,000-এর নিচে বই করলে আমাদের লস হয়। তাই বলছিলাম, আমার বই প্রকাশ করতে কোনো সমস্যা নেই, তবে খরচটা প্রতীক ভাইয়ের দিতে হবে। তাই নাকি? আমি নিজেই যদি খরচটা দেই, তাহলে আপনার এখানে ভূমিকাটা কি? তাহলে তো আমি নিজেই প্রকাশক হিসেবে কাজ করতে পারি। দেখুন প্রতীক ভাই, আমি যা বলার বলেছি। আর তাছাড়া বাজারে এখন কেউ নিজের টাকা দিয়ে আপনার বই প্রকাশ করবে না। আপনার বইয়ের দিন শেষ। আরেকটা কাজ করা যায়, যদি আপনি আমাকে একটা প্রেমের উপন্যাস লিখে দেন, তাহলে আমি আপনার পিছনে ইনভেস্টের চিন্তা করে দেখতে পারি। ইদানিং ভ্যালেন্টাইন ডে তে প্রেমের উপন্যাস বিক্রি হয়। আপনি কি আমাকে রাস্তার লোকাল লেখক ভাবেন? আপনার যদি আর কিছু বলার না থাকে, আপনি আসুন। এটা কেমন কথা? আমি কি নিজের ইচ্ছে এসেছি নাকি? ভাবি ফোন করে রিকোয়েস্ট করলো, তাই তো আসলাম। নয়তো আপনার সাথে কথা বলে সময় নষ্ট করতে কে চায়? কোথায় যাচ্ছ প্রতীক? এই, তুমি ওনাকে ডেকে এনেছো, তুমি ওনার সাথে কথা বলো। ওনার সাথে কথা বলার মতো রুচি এবং সময় কোনোটাই আমার নাই। ফারিনের মাথাতেও ছিল না এই প্রকাশক যে এমন ধরনের কোনো প্রস্তাব দিয়ে বসবে। এরকম আগে জানলে সে ভুলেও এই ভদ্রলোককে বাসায় আসতে বলতো না। এখন নিজের উপর নিজেরই রাগ লাগছে। প্রতীক নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে আছে। নিশ্চয়ই অভিমান করেছে। এমনিতে ওর মন মেজাজ এখন ঠিক থাকে না, তার উপর এমন ঘটনা ঘটলো যেটা কোনোভাবেই মেনে নিতে পারছে না ফারিন। কেন যে বেশি বুঝে বুঝে একা একা কাজ করতে যায় সে। এখন প্রতীককে কিভাবে সে শান্ত করবে? হঠাৎ করে মাথা কাজ করছে না ফারিনের। প্রতীকের সামনে গিয়ে দাঁড়াতেও তার কেন জানি লজ্জা লাগছে। আর এই ভদ্রলোকই বা কেমন কমন সেন্সলেস, কথা নাই বার্তা নাই, একদম বই প্রকাশের জন্য টাকাই চেয়ে বসলো। এটা সত্যি যে প্রতীকের এখন একটু খারাপ দিন যাচ্ছে, কিন্তু তার মানে তো এই না যে নিজের টাকা দিয়ে নিজের বই প্রকাশ করতে হবে। অল্প কিছুক্ষণ পর প্রতীক আর নিজের জন্য 2 কাপ চা নিয়ে ঘরে ঢুকে দেখলো বিছানায় আধশোয়া হয়ে প্রতীক সিগারেট টান দিচ্ছে। দেখিয়ে বোঝা যাচ্ছে মেজাজ একদমই ঠিক নেই প্রতীকের। তার বড় সামনে গিয়ে বসল ফারিন। আচ্ছা, কয়টা বাজে? 9:10। তোমার সমস্যাটা কি তুমি জানো সেটা? জানি, অনেক বেশি বুঝি। কি করব বলো? বেশি বুঝলেও তো তোমার জন্যই বুঝি, তাই না? শোনো, যেখানে 9:10 দেখা দরকার, সেখানে তুমি 10 আর 9 মিলিয়ে 19 দেখো। এটাই হচ্ছে তোমার সমস্যা। সরি প্রতীক, ওই লোক যে এমন ভাবে কথা বলবে এটা আমার মাথাতেই ছিল না। তোমার মাথায় কিছু থাকলে তুমি আমাকে আগে জিজ্ঞেস করতে। যাই হোক, আমার কিছু বলার নেই। তুমি আমার সামনে আগামী 1 সপ্তাহ আসবে না। যে আমার কোয়ালিটি বোঝে না, তার সাথে বসবাস করার কোনো মানে হয়? মানে কি বলতে চাচ্ছ তুমি? আমি বলতে চাচ্ছি, তুমি এক্ষুনি তোমার বাবার বাসায় চলে যাবে। এখন কিন্তু প্রতীক আমারও রাগ হচ্ছে। বুঝলাম আমি ভুল করেছি,
কিন্তু যদি আমি ভুল করেও থাকি সেটা করেছি তোমার জন্য। যেটা বলেছি সেটাই করো, যাও আমার সামনে থেকে। আমি সত্যি চলে যাচ্ছি, থাকো তুমি তোমার জগৎ নিয়ে। তোমার সাথে থাকাই আসলে উচিত না। তোমার ওই স্টুপিড কাজের মেয়েকে সাথে সাথে করে নিয়ে যাও। নিয়ে যাচ্ছি, তোমার সাথে কোনো মানুষ বসবাস করতে পারবে না। নিজেকে বদলাও, অন্তত যারা তোমাকে ভালোবাসে তাদের সাথে এমন ব্যবহার করো না। তুমি কষ্ট না পেলেও মানুষ কষ্ট পায়। তুমি আমার সামনে থেকে যাও, আমাকে এরকম জ্ঞান দিতে আসবে না। যাচ্ছি, থাকো তুমি তোমার মতো। সত্যি সত্যি ফারিন রওনা দিল তার বাবার বাড়ির উদ্দেশ্যে, সাথে কাজের মেয়েকেও নিয়ে গেল। প্রত্যেকের ব্যবহারে আসলেই সে বিরক্ত। সবকিছুর একটা সীমা থাকা উচিত। সে জানে সে ভুল করেছে, কিন্তু সে যদি ভুল করে থাকেও সেটা তো সে প্রতীকের ভালোর জন্যই করতে চেয়েছিল। কথায় কথায় ভুল বোঝা প্রত্যেকের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। থাকুক সে কিছুদিন একা। ফারিন এখন বোঝাবে একা থাকার মজা কাকে বলে। মাঝে মাঝে এরকম শিক্ষা দেওয়ার দরকার আছে। অতিরিক্ত সুখে থাকলে মানুষকে যে ভূতে কিলায়, প্রতীকের অবস্থা হয়েছে এখন সেরকম। গাড়ি আছে, বাড়ি আছে, তবুও কি সমস্যা? লিখতে পারছে না, লিখলেও সেটা কেউ প্রকাশ করছে না। আরে বাবা, এটা নিয়ে তো টেনশনের কি আছে সেটাই বুঝতে পারে না ফারিন। এখন লিখতে পারছে না তো কি হয়েছে, কয়েকদিন পর আবার লিখতে পারবে। এটা নিয়ে এত হা হুতাশ করবার তো কিছু নেই। ফারিন বাসায় ঢুকবার সাথে সাথেই ওর বাবা খুব খুশি হয়ে গেল। আরে ফারিন, তোর তাহলে এতদিন পর বাবাকে দেখার ইচ্ছে হলো? এমন ভাবে বলছো বাবা যেন আমি বিদেশ থেকে তোমাকে দেখতে এসেছি। আমি না গত মাসেও তোমাকে দেখে গেলাম। ঢাকা থেকে ঢাকা তো প্রতিদিনই দেখা করা যায়, কিন্তু তুই আসিস মাসে একবার, তাও আবার এসেই চলে যাস। টেনশন নিও না, এবার তোমার জামাইয়ের সাথে ঝগড়া করে এসেছি। এক সপ্তাহের আগে যাচ্ছি না। এ কি মা, আবার ঝগড়া টগড়া কেন করতে গেলি? সে এক লম্বা কাহিনী, সেটা তোমার না জানলেও চলবে। আর আমার ঘরের লাইট অফ করে রেখেছো কেন? মেয়ে এখন থাকে না, তাই বলে মেয়ের ঘরকেও কি পর করে দিতে হবে নাকি? কি যে বলিস তুই। যাই হোক, এক সপ্তাহের আগে আমি যাচ্ছি না। তোর ইচ্ছে হলে তুই সারা জীবনই থাক এখানে। তোর মা চলে যাওয়ার পর আমি তোর কোনো কিছুতেই কি না করেছে? হয়েছে, এখন আর বাংলা সিনেমা ডায়লগ দিতে হবে না। আমি গেলাম আমার ঘরে। ঠিক আছে মা, যা। রাতে কি খেতে চাস বুয়াকে বলে দে। আমাদের নতুন বুয়া খুব ভালো রান্না করে। আমি নিজেই রান্না করব। তুমি কি খাবে ঠিক করো। আমি শাওয়ার নিয়ে আসছি। ঠিক আছে মা। ফারিন চলে যাবার পর আরো বেশি মেজাজ খারাপ হয়ে গেল প্রতীকের। একের পর এক সিগারেট খেয়ে কখন যে রাত পার হয়ে গেল সেটা সে নিজেই বুঝতে পারল না। যত দিন যাচ্ছে মানসিকভাবে একেবারে পঙ্গু হয়ে যাচ্ছে সে। পুরো বাড়িতে একা থাকাটা একসময় খুব এনজয় করতো সে, কিন্তু সময়ের সাথে সাথে সব ভালো লাগা মন্দ লাগাটাও চেঞ্জ হয়ে গেছে। এখন একা থাকতেও ভালো লাগে না, আবার মানুষজনের ভিড়ের মাঝেও থাকতে ভালো লাগে না। কি অদ্ভুত এক যন্ত্রণা। প্রতিটা লেখকই বোধ হয় এমন যন্ত্রণার ভিতর দিয়ে যায়। সে একবার ভাবলো রাতে গিয়ে ফারিনকে নিয়ে আসবে, আবার ভাবলো কি দরকার ভাব বাড়ানোর, থেকে আসুক কিছুদিন বাবার কাছে, রাগ কমলে নিজ থেকেই ঠিক চলে আসবে। তবে ফারিন চলে যাওয়ার পর অদ্ভুত একটা ব্যাপার প্রতীক লক্ষ্য করল। পরের দিন থেকে তার খুব লিখতে ইচ্ছে করলো। পর্ছায় নামের নতুন একটা বই লেখার সিদ্ধান্ত নিয়ে নিল সে। প্রকাশক প্রকাশ করুক কিংবা না করুক, লেখার একটা তো আর কোনো সমস্যা নেই। পরের দিন সন্ধ্যায় মন দিয়ে লিখতে বসল সে। আর ঠিক তখন কাওয়াবাতা হারিকিরির নাম শুনেছেন? কে কে আপনি? বাসায় ঢুকলেন কিভাবে? ভয় পাবার কিছু নেই, আমি চোর ডাকাত নই। আর দরজা এভাবে খোলা রাখলে তো যে কেউ ঢুকে যেতে পারে। আপনি কেন ঢুকেছেন সেটা বলুন। ঠান্ডা হন, আস্তে, সবকিছুই বলছি। আগে বলুন, কাওয়াবাতা হারিকিরির নাম শুনেছেন? জি না। জাপানের একজন ঔপন্যাসিক, নোবেল পুরস্কারও পেয়েছিলেন, কিন্তু মারা যান আত্মহত্যা করে। কারণ উনি এক পর্যায়ে গিয়ে আর লিখতে পারছিলেন না, আর সেই দুঃখ সইবার ক্ষমতা তার ছিল না। অতঃপর
এ কথা আমাকে বলার মানে কি? আপনি মন দিয়ে লিখছিলেন বলেই ভালো লাগলো। মনে হলো ইস, ওই লেখক যদি এমন ভালোভাবে লিখতে পারত। তো কি লিখছিলেন? পরছায়া? আমি পরছায়া নামের একটি গল্প গ্রন্থ লিখছি। আপনি জানেন কি করে? আমি তো সিদ্ধান্ত নিলাম কিছুক্ষণ আগে। কিভাবে জেনেছি সেটা তো বড় কথা নয়, আমি জানি, এটাই হচ্ছে বড় কথা। আমার নাম অমিত রায়, ছোট একটি প্রকাশনার ব্যবসা করি, রায় পাবলিশার্স। প্রকাশনা ছোট হলেও পরিকল্পনা অনেক বড়। তো আমি কি করব? আমার থেকে টাকা নিয়ে আমার বই প্রকাশ করতে চাচ্ছেন? ছোট প্রকাশনা নিয়ে আমি এই জন্যই কখনো কাজ করিনি, কারণ ছোট জায়গার মানুষগুলোর মনও ছোট হয়। ছি ছি, এসব কি বলছেন আপনি? আমি চাই আপনি আমাকে একটা পাণ্ডুলিপি দিন, তবে আমার ছোট কিছু চাহিদা আছে। কি চাহিদা? গল্পটি আমি আপনাকে পড়ব, আর গল্পটি আপনি লিখবেন আমার নিজের গেস্ট হাউসে বসে। আপনার কাছে গল্প থাকলে আপনি নিজেই লিখে ফেলুন, তারপর নিজের প্রকাশনা থেকে প্রকাশ করে ফেলুন। আপনি এই বইটা লিখে দিলে আপনাকে আমি 10 লাখ টাকা দিব, আর সেই সাথে 45% রয়্যালিটি তো আছে। মানে আপনার মাথা ঠিক আছে? এক বইয়ের জন্য আপনি এত টাকা কেন দিবেন? ওই যে বললাম না, আমাদের প্রকাশনা ছোট হলেও পরিকল্পনা অনেক বড়। আমি আপনাকে অফার দিলাম, বাকিটা আপনি আপনার পরছায়া লিখতে লিখতে ভেবে দেখুন। নিজের ছায়া নিয়েও তো ভাবতে পারেন। হতে পারে আমার জন্য আপনি যে বইটা লিখবেন সেটার নাম হবে ছায়া। কি বলছেন? কিছুই তো বুঝতে পারছি না। আপনি ভাবুন প্রতীক সাহেব, এরকম সুযোগ বারবার আসবে না। আর শুনুন, আমি কাল ঠিক এ সময় আসব আপনার সাথে দেখা করতে। আপনি আমাকে সিদ্ধান্ত জানাবেন। আর একটা কথা, আপনার বই প্রকাশ না হওয়া পর্যন্ত কাউকে ভুলেও জানাবেন না। বাইরের মানুষ আপনাকে নিয়ে এখন হাসাহাসি করে, এমনকি আপনি আপনার ওয়াইফকেও জানাবেন না। যাই হোক, বাসায় কাউকে দেখছি না যে? আমার স্ত্রী তার বাবার বাড়িতে গেছে, চলে আসবে 2-3 দিনের মধ্যেই। ও আচ্ছা, যাই হোক, আপনি কাল আপনার সিদ্ধান্ত জানাবেন, আমি চলে আসব। আচ্ছা, ঠিক আছে। প্রতীক বেশ অবাক হলো। কোথা থেকে যে এই প্রকাশক এসে হাজির সেটা সে নিজেও বুঝতে পারছে না। তার বিশাল বাড়ির দরজা খোলা, এটা না হয় ঠিক আছে, তাই বলে কাউকে কিছু জিজ্ঞেস না করে এভাবে কেউ কারো বাসায় ঢুকে পড়ে। আরেকটা ব্যাপারও প্রতীক ঠিক বুঝতে পারছে না, এই লোক এত টাকা খরচ করবার চিন্তা করছে কেন। প্রত্যেকের একসময় কিছু পাঠক ছিল, তাই প্রতি বই থেকে লাখ 2-3 টাকা আসতো, কিন্তু এখন অনেক কিছু বদলে গেছে। আর এই সময় কিনা এই লোক 10 লাখ টাকা অফার করছে, ব্যাপারটা একটু হলেও রহস্যজনক। একবার প্রতীক ভাবলো ফারিনকে কল দিয়ে রায় পাবলিশার্সের কথা জানাবে, তারপরেই মনে হলো কি দরকার থাক। তাছাড়া সেই অমিত রায় তো নিষেধ করে গেলেন বই প্রকাশের আগে কারোর সাথে ব্যাপারটা শেয়ার না করতে। পরের দিন সন্ধ্যায় একই সময় এসে হাজির হলো সেই অমিত রায়। কি রাজি তো লেখক? হ্যাঁ, রাজি। তাহলে এই পেপারটাতে সাইন করে ফেলুন। কিন্তু লেখা কবে থেকে শুরু করব? আর আপনি তো আমাকে কোনো থিম জানাননি। ওই যে বললাম না, একটি শর্ত হচ্ছে আর গেস্ট হাউসে বসে লিখতে হবে। আমি আমার থিম সেখানেই বলবো, আর আপনি যদি রাজি থাকেন আপনাকে নিয়ে এক্ষুনি রওনা করব। আমি রাজি আছি, আমার লিখতে কোনো সমস্যা নেই। বাসায় কেউ নেই দেখছি, তাহলে তো আরো ভালো হবে। ওই যে বললাম না, আমার স্ত্রী তার বাবার বাসায়। একটু দাঁড়ান, আমি ওকে ফোন দিয়ে খুশি খবরটা জানাই। না না প্রতীক সাহেব, এই ভুল আপনি ভুলেও করবেন না। আপনার কাছে যে শর্তগুলি দেওয়া হয়েছে সেগুলি ব্রেক করবেন না। আপনি যতক্ষণ না পাণ্ডুলিপি লিখে শেষ করছেন ততক্ষণ কাউকে এটা জানাবেন না। আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে বরং আমার লেখার টেবিলে একটা চিঠি লিখে যাই।
এই 2-3 দিনের মধ্যে ফারিন যখনই আসবে তখন না হয় পেয়ে যাবে। তাহলে চলুন। আমার গেস্ট হাউস কিন্তু অনেক ভিতরে, যেহেতু কথা পাকাপাকি হয়ে গেছে, তো আজ থেকেই লেখা শুরু করুন। ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, আপনি অপেক্ষা করুন, আমি ড্রাইভারকে কল দিচ্ছি। কোনো দরকার নেই প্রতীক। যেখানে আপনি নিজেই ভালো ড্রাইভ করতে পারেন সেখানে অন্যকে কষ্ট দেওয়ার কি দরকার বলুন? আপনি কি করে জানেন যে আমি ভালো গাড়ি ড্রাইভ করি? আমাদের অনেক খোঁজ খবর রাখতে হয় প্রতীক সাহেব। যাই হোক, চলুন রওনা দেওয়া যাক। ঠিক আছে, চলুন। রাতের বেলায় প্রতীক রওনা করলো অমিত রায়ের সাথে। লোকটার আচরণ বেশ অদ্ভুত। গাড়িতে উঠে উনি ওনার গল্পের কথা বলতে শুরু করলেন এবং প্রতীককে পথ দেখিয়ে নিয়ে যেতে লাগলেন তার গেস্ট হাউসের উদ্দেশ্যে। প্রতীক অনেকক্ষণ ড্রাইভ করে একটা শাল বনের ভেতর দিয়ে ঢুকে পড়লো গাড়ি নিয়ে। প্রতীকের এখনো মনে হচ্ছে ঠিক কোথায় যেন একটা সমস্যা আছে। আর এই ভদ্রলোকের গেস্ট হাউস এত ভেতরে যে প্রতীকের এখন গাড়ি চালাতেও বিরক্ত লাগছে। তবুও এসে পড়েছে যেহেতু, তো কি আর করা যায়। তবে প্রতীক একটা জিনিস লক্ষ্য করলো, লোকটি অন্য কিছু কেমন পারে সেটা না জানলেও লোকটি কিন্তু ভালো গল্প বলতে পারে। গাড়িতে ওঠার পর থেকে বইয়ের কনসেপ্ট নিয়ে কথা বলেই যাচ্ছে। প্রতীকের মন্দ লাগেনি কনসেপ্টটা। তাহলে আপনি বলতে চাচ্ছেন গল্পটা একজন লেখককে নিয়ে? জি, একজন মস্তিষ্ক বিকৃত লেখককে নিয়ে, যে নিজেই নিজের কাছে পরাজিত এবং সেই সময় থেকে তার অদ্ভুত রকমের হ্যালোসিনেশন হবে। সে যা কল্পনা করবে সেটাকেই সে বাস্তব হিসেবে ধরে নেবে। তাহলে এখানে চরিত্র কি কি থাকবে? খুব সিম্পল। মেইন চরিত্র একজন মেয়ে, যে এখন থেকে 10 বছর আগে মারা গেছে। সে লেখকের সাথে গল্প করবে, লেখককে সঙ্গ দেবে এবং এক পর্যায়ে সময় তো শেষ হচ্ছে না ইয়াং ম্যান, আপনি ডানে চলুন। মানে আমরা এসে গেছি, ডানে চলুন। অন্ধকারে ঢুকে অন্ধ হয়ে যাবেন না। এই যে বাড়িটি দেখছেন, এটাই আমার গেস্ট হাউস, এখানেই আমাদের গন্তব্য। এটা তো রীতিমতো জঙ্গলের ভিতরে। জঙ্গলের ভিতরে থাকলে যদি মঙ্গল হয়, তাহলে জঙ্গলে থাকাই তো ভালো, তাই না? আপনি মানুষটা খুব অদ্ভুত। আমরা সবাই অদ্ভুত প্রতীক সাহেব। এই যে দেখুন, একদিন আগে আপনার সাথে আমার পরিচয়ও ছিল না, আর এখন আপনি আমার সাথে কত দূরে চলে এসেছেন। আগামীতে আর কত দূরে চলে যাবেন। আপনার গল্পের প্লটটা ভালো লেগেছে। আমি আসলে অনেকদিন ধরেই ভালো কিছু লিখতে চাচ্ছিলাম, কি জানি কি সমস্যা, মাথা একদম শূন্য হয়ে গেছে। চাইলেও ভালো কিছু লিখতে পারছি না। পারবেন, সবকিছুই পারবেন। চলুন আমরা ভেতরে ঢুকি। আপনি এত ভেতরে গেস্ট হাউস বানিয়েছেন যে দেখে মনে হয় জঙ্গলে ঢুকে পড়েছি। আসলেই তো তাই, জঙ্গলের ভেতর দিয়েই তো আসলেন। আচ্ছা, আমি কিন্তু একটা ব্যাপার বুঝলাম না। আমি তো আপনাদের প্রকাশনার নাম আগে কখনো শুনিনি। কলকাতা থেকেও আমার বই প্রকাশ হয়েছে, কিন্তু ওখানেও তো রায় পাবলিশার্স এর কথা শুনিনি। না শোনাই তো স্বাভাবিক। ওই যে বললাম না আপনাকে, ছোট প্রকাশনা কিন্তু বড় পরিকল্পনা। আপনার বড় পরিকল্পনার ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? এই যে আপনাকে এখানে নিয়ে এলাম, এটাই কি বড় পরিকল্পনার মধ্যে পড়ে না? যাই হোক, চলুন। গল্প লেখার অনেক উপাদান আশেপাশেই পাবেন। হ্যাঁ, চলুন। আচ্ছা, আপনি কি শুধু আমাকে নিয়েই পরিকল্পনা করেছেন নাকি আরো লেখকও আছে? আপাতত সবকিছুই আপনি, আর বাকিটা সময়ই বলে দেবে। অপেক্ষা করুন প্রতীক সাহেব, সবকিছুই আপনার চোখে ধরা দেবে, একদম সিনেমার মতো করে। কে জানে, আপনার এই গল্প নিয়ে হয়তো কেউ সিনেমাও বানাতে পারে। মন্দ বলেননি। আপনার গেস্ট হাউসটা ভেতরে হলেও পরিবেশটা কিন্তু মন্দ না।
ভেতরে ঢোকার রাস্তাটা ঠিক কোন পাশে? আপনি আমার সঙ্গেই হাঁটতে থাকুন, সবকিছুই পেয়ে যাবেন। ঠিক আছে। গেস্ট হাউসে ঢুকেই মন ভালো হয়ে গেল প্রতীকের, একটু অন্যরকম। কি যেন একটা ব্যাপারে গেস্ট হাউসে আছে যার কারণে এটাকে কিছুটা হলেও আলাদা মনে হচ্ছে প্রতীকের কাছে। অমিত রায় একটা রুমে যাওয়ার পর প্রতীক বের হয়ে একটু গেস্ট হাউসটা দেখার চেষ্টা করলো। দিন হলে হয়তো ভালোভাবে দেখা যেত, রাত বলে জায়গাটা ঠিক ওভাবে বুঝতে পারছি না প্রতীক। গেস্ট হাউসের পেছনের দিকে বিশাল একটা লম্বা জায়গা, ওই জায়গার পাশে একটা টিউবওয়েল বসানো। প্রতীক ঠিক কি মনে করে যেন ওই দিকটায় গেল। ঠিক তখন কে তুই? কি চাস এইখানে? কে কে আপনি? এইরকম কাপড় পরে ঘুরছেন কেন? আমার এখানে আইসা জিজ্ঞাসা আমি কে? আর আপনি এটা কি পরে আছেন? কাফনের কাপড় চিনস না? মরণের পর মাইনছে কি পরে জানস না? আপনি এত রাতে কাফনের কাপড় পরে ঘুরছেন কেন? মরা মানুষ কাফনের কাপড় পরবো না তো কি পরবো? কি বলছেন এসব? কেন তোরও তো মরতে ইচ্ছা হয়, এখানে আইসস কেন? এই না, একদমই না, যাও এখান থেকে। মরা মানুষের গন্ধ পাইতেছি। আমারে যাইতে না কয়া এরে যাইতে ক। যাও তুমি এখান থেকে। উনি এখানে কাফনের কাপড় পরে ঘুরছেন কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে ভয় পাবেন না, আমাদের রায় পরিবারের এক কর্মচারীর মা উনি। এই বছর 3 হলো মারা গেছে, এখানেই মারা গেছে, এই বাড়িতে। এখনো এখানেই থাকে। মানে কি কি সব যাতা বলছেন? যা তা বলছি না, অদ্ভুত কাহিনী নিয়ে বই লিখতে চলেছেন, আর অদ্ভুত কাহিনী চোখে দেখবেন না, তা কি হয়? এই দেখুন, আপনি কিন্তু অদ্ভুত কথা বলছেন। অদ্ভুত ভাবে দেখলেই অদ্ভুত। যাই হোক, আসুন তো, ওগুলো নিয়ে অত মাথা ঘামালে হবে না। সামনে আরো অনেক বড় বড় ব্যাপার আপনার চোখে পড়বে, সবকিছু নিয়ে লিখতে পারবেন। এখন চলুন। কোথায়? এই টিউবওয়েলের সামনে কি দাঁড়িয়ে থাকবেন? ভেতরে আসুন। গেস্ট হাউসে বসে যদি রেস্টই না নিলেন তাহলে কি হবে বলুন? আমি সকালবেলা এখান থেকে চলে যাব। সকাল যদি হয় তাহলে আপনি অবশ্যই চলে যাবেন, এখন তো আসুন। গেস্ট হাউসের ভেতরে যে রুমটিতে প্রতীককে থাকতে বলা হয়েছে, রুমটি খারাপ না, ছোট কিন্তু খুব গোছানো একটি রুম। তবে প্রতীকের মাথা এই মুহূর্তে একদমই কাজ করছে না, কি হচ্ছে তা ঠিক মতো বুঝতে পারছে না সে। এরকম অভিজ্ঞতা খুব কাছ থেকে আগে হয়নি প্রতীকের। আর এই অমিত রায় আসলে কি চাচ্ছে সেটাও ঠিক বুঝতে পারছে না প্রতীক। সবকিছু কেমন যেন একটা ফাঁদের মতো মনে হচ্ছে। প্রতীক ঘরে কিছুক্ষণ বসে থাকার পরই অমিত রায় এসে আবার হাজির হল। প্রতীককে দেখেই হাসি মুখে বললেন, কি লেখক সাহেব, লেখা কি শুরু করে দিয়েছেন? না, একদমই না। কোনো ঘটনা শুরুর আগে কিন্তু ভুলেও লেখা শুরু করবেন না, তাহলে কাহিনীর টুইস্ট হারিয়ে যাবে। আমি আপনার পাণ্ডুলিপির কাজ করব না, আমি সকাল হলেই চলে যাচ্ছি। এত অল্পতেই সিদ্ধান্ত নিলে তো হবে না প্রতীক সাহেব। পুরো একদিন আপনাকে সময় দেওয়া হয়েছিল, আপনি সে একদিন চিন্তায় আমার সাথে সাইন করেছিলেন। এখন হঠাৎ বললেই তো হবে না, আপনি পারবেন না। আমি লিখব না, আমার কিছুই লেখার ইচ্ছে নেই। আমি সকাল হলেই এখান থেকে বিদায় হচ্ছি। আরে বাবা, তা না হয় যাবেন, কিন্তু এখন এত অস্থির হচ্ছেন কেন? কাহিনী আগে শুনুন। যাই হোক, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক চিন্তিত। ঠান্ডা হন, আমি আপনার জন্য গল্প নিয়ে আসছি। গল্প নিয়ে আসছেন মানে? বলেছিলাম না, আমি যেভাবে বলবো সেভাবে গল্প লিখবেন।
এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে প্রতীক সাহেব? আপনি অপেক্ষা করুন, আসছি। আপনাকে কিছুই আনতে হবে না। আরে বসন্ত মশাই, অনেক বেশি টেনশন করছেন আপনি। আর এরকম ঘামছেন কেন? সমস্যাটা কোথায়? আমার কোনো সমস্যা নেই, আপনার কিচ্ছু করতে হবে না। আপনি শুধু সকালটা হতে দিন, তারপর আমি চলে যাব। আবারও সেই আগের কথা। আপনি বসুন, আমি আসছি। প্রতীক হতভম্ব হয়ে বসে আছে। সে এখনো বুঝতে পারছে না কি হতে চলেছে। অমিত রায় নামের এই প্রকাশকের উদ্দেশ্য কি সেটাও সে বুঝতে পারছে না। তবে যাই হোক না কেন, কোনো কিছুই ভালো লাগছে না প্রতীকের কাছে। এই লোকের কথা শুনে এত দূর পর্যন্ত চলে আসাটা মোটেও ঠিক হয়নি তার। এদিকে অদ্ভুত কোনো কারণে কারো মোবাইলে কলও করতে পারছে না সে। মোবাইলে একদমই নেটওয়ার্ক নেই। এরকম অবস্থায় আসলে কি করা উচিত সেটা একটা চিন্তার বিষয়। প্রতীক যখন মোবাইল নিয়ে কল করার চেষ্টা করছে, তখন আবার অমিত রায় এসে হাজির হল। অমিত রায়ের সাথে একজন তরুণীও এসেছে। তরুণীর চোখে কি যেন একটা আছে, দেখে মনে হচ্ছে একটু কেমন যেন অস্বাভাবিক। তবে অমিত রায়কে বেশ হাসি খুশি মনে হচ্ছে, যেন বাসায় কোনো একটা উৎসব চলছে, আর সেই উৎসবের প্রধান অতিথি হচ্ছে প্রতীক। তরুণীকে নিয়ে এসে আগ্রহের সাথে পরিচয় করিয়ে দিল সে। ও আমার বোন দিশা রায়। আপনাকে এমন দেখাচ্ছে কেন? আমি ঠিক আছি, আপনি ভালো আছেন তো? ভাইয়া, আমি কি ভালো আছি? হ্যাঁ, তুই অনেক ভালো আছিস। কেন, তুই জানিস না তুই কতটা ভালো আছিস? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। আপনি এইভাবে কথা বলছেন কেন? আপনার কি শরীর খারাপ? আরে প্রতীক সাহেব, ওই তো আপনার গল্পের নায়িকা। আপনি তো ওর কাছ থেকে গল্প শুনে গল্প লিখবেন। দিশা, তোর গল্পটা বল। কোন গল্পটা বলবো ভাইয়া? শেষ গল্পটি বলবো? হ্যাঁ, আর কোনটা বলবি? তোর গল্প তো ওই একটাই। আচ্ছা, ঠিক আছে। অমিত রায়ের বোন দিশা তার গল্প বলতে শুরু করলো। দিশার ভয়েস শুনেই মনে হচ্ছে সে কথা বলতে ঠিক মতো শক্তি পাচ্ছে না। কথা বলতে তার খুব কষ্ট হচ্ছে। দিশা গল্প বলতে শুরু করবার সাথে সাথে অমিত রায় ঘর থেকে বের হয়ে গেল। প্রত্যেক দিশার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটার মধ্যে কেমন যেন একটা কষ্ট লুকিয়ে আছে। তবে কষ্টের থেকেও যে জিনিসটি বেশি বোঝা যাচ্ছে সেটি হচ্ছে অস্বাভাবিকতা। অল্প কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে তার কথায় মন দিল। মেয়েটি নিজের মনে কথা বলেই যাচ্ছে। তার কথায় অদ্ভুত রকমের একটা সরলতা আছে, কিন্তু তার সাথে একটা অতি প্রাকৃত ব্যাপারও আছে। ভয়েসের মধ্যে ঠিক কেমন যেন একটা অপার্থিব ব্যাপার আছে। তবু অত শত চিন্তা না করে দিশা কি বলছে সেটাই মনোযোগ দিয়ে দিল প্রতীক। আমি তখন মাত্র ভার্সিটিতে ভর্তি হলাম। জানেন, আমার না তখন সব কিছু ভালো লাগতো। ঘুরতে বের হতাম, বাইরে দাঁড়িয়ে খেতাম, আড্ডা দিতাম। এখন আপনি কিসে পড়ছেন? এখন এখন তো আমি জানি না। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার মতো করে বলুন। আমি আপনার কথার মাঝখানে আর ইন্টারফেয়ার করব না। সব কিছুই খুব ভালো যাচ্ছিল। তারপর একদিন কি যে হলো, কিভাবে জানি একটা ছেলেকে ভালোবেসে ফেললাম। ছেলেটি খুব ভালো ছিল, জানেন, অয়ন নাম, মুসলমান ছেলে। কিন্তু ভাই এটা জানার পর আমাকে অনেক মারলো। জানেন, আমি আমি অনেক কষ্ট পেলাম। মনে হলো অনেক বড় ভুল করে ফেলেছি। তারপর আমি একটা সমাধান খুঁজে পেলাম, সঠিক সমাধান। কি সমাধান?
আছে পাশের রুমেই আমি থাকতাম, ওখানেই সমাধান করা হয়েছে। চলুন। আমার কাছে যেটা সমাধান মনে হয়েছিল সেটা আসলে আমার ভুল ডিসিশন ছিল। ওই রুমেই দেখুন আমার সমাধান দেওয়া আছে। এ কি? এটা দেখে আপনি আপনি ফাঁসিতে ঝুলে আছেন? উফ, উফ, এসব কি দেখাচ্ছেন? ওটা আমি না, আমার লাশ। আমি তো ফাঁসিতে ঝুলেই মারা গিয়েছিলাম। ওহ, কি যে কষ্ট হয়েছিল। এখনো আমার যে বাইরে জীব বের হয়ে গিয়েছিল। অনেক কষ্ট পেয়েছিলাম জানেন, অনেক কষ্ট। আপনি তো এখনো জিভ বের করে রেখেছেন। হ্যাঁ, আমার জীব ভেতরে থাকে না, মরে গেছি তো, অনেক ক্ষমতা নষ্ট হয়ে গেছে। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। আরে প্রতীক সাহেব, আপনি এত অস্থির হয়েছেন কেন বলুন তো? এখন আপনি লেখাই শুরু করলেন না আর যাওয়ার জন্য অস্থির হয়ে গেছেন। আপনার তার মৃত বোনকে আমার সাথে পরিচয় করে দিয়েছেন। হ্যাঁ, পাগলিটা ফাঁসিতে ঝুলে মারা গেছে। কি করব বলেন? রাগের মাথায় না হয় একটু চড়থাপ্পড়ি দিয়েছিলাম, তাই বলে কি ও ফাঁসিতে ঝুলে পড়বে? আপনারা সবাই পাগল। কি সব বলছেন? যেটা সত্যি সেটাই তো বলছি। বিশ্বাস না হলে ওই বুড়ি কাকিমাকে জিজ্ঞেস করুন। উনি এখনো কাফন করে আপনার জন্যই অপেক্ষা করছেন। কেউ আমার জন্য অপেক্ষা করছে না, কেউ না। আমি যা দেখছি সব আমার কল্পনা। ফরিদ, 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 ফরিদ। আপনার স্ত্রী তার বাবার বাড়িতে অকারণেই ডাকছে। এখানে আপনার জন্য কেউই ছুটে আসবে না। এই, কি চান আমার কাছে? কি চান আমার কাছে? আমাকে এগুলো দেখাচ্ছেন কেন? এগুলোর মানে কি? ওই যে গল্প, আমি আর কি চাইব? আমার মৃত্যুর পর রায় পাবলিশার্স আর দাঁড়াতে পারে না, তো কি হয়েছে? আপনি দাঁড় করাবেন, আপনি লিখবেন, আপনি তো আছেন। না, আমি কিচ্ছু লিখতে পারবো না। আমি এক্ষুনি চলে যাব, এক্ষুনি চলে যাব আমি। প্রতীকের মাথা পুরো এলোমেলো হয়ে গেছে। ঠিক কি যে হচ্ছে সেটাই সে ধরতে পারছে না। সে রুম থেকে উঠে দাঁড়াল, সিদ্ধান্ত নিল যা কিছুই হোক না কেন এক্ষুনি সে চলে যাবে। এরকম উৎপট টাইপের বাড়িতে দাঁড়িয়ে সময় নষ্ট করবার কোনোই মানে হয় না। তাছাড়া এরকম সিচুয়েশন ফেস করার প্রতীকের পক্ষে কোনোভাবেই সম্ভব না। প্রতীক রুম থেকে বের হবে, ঠিক এমন সময় দেখলো কাফন পরে সেই মহিলা দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। কই যাস? আমি আর এখানে থাকবো না, আমি থাকবো না। আপনি আমাকে মেইন গেটটা দেখিয়ে দেন তো। মেইন গেট, মেইন গেট কই? এইখানেই তো গেট ছিল। গেটটা কোথায়? কোথায় গেল? এত সহজ এখান থেকে চলে যাওয়া? আমার গল্প লিখবেন না আপনি? গল্প না লিখে চলে যাবেন? এটা তো হবে না। আমি কিছুই লিখবো না, কিছুই লিখবো না। বাইরে যেতে চাই, আমি বাইরে যেতে চাই। গেটটা কোথায় বলে দিন প্লিজ। গেটের পাশেই আমার গাড়ি রাখছে। আমি এখনই চলে যাব, আমি এখনই চলে যাব প্লিজ। এত সহজ? আমার জীব যখন বের হয়ে গিয়েছিল আমি কি সেটা ওর ভেতরে নিতে পেরেছিলাম? তুই এখান থেকে চলে যাবি আর আমরা এটা হতে দিব? এমন কিছু স্বপ্নেও ভাবিস না। কাফনের কাপড় লাগবো তোর। এই ফালতু কথা একদম বলবেন না। যেটা বলছি সেটা করুন। গেটটা কথা বলুন প্লিজ। আহা, এখানে এত চেঁচামেচি কেন? আর আপনাকে আমি বললাম সকাল হলেই আপনি চলে যাবেন, তখন কোনো সমস্যা নেই। কিন্তু এখন তো আপনি হাজার চেষ্টা করলেও বের হতে পারবেন না। কি বলছেন আপনারা? খুব খারাপ হবে বলে দিচ্ছি, সত্যি খুব খারাপ হবে।
আপনি আপনারা তিনজন আমার থেকে এগিয়ে আসছেন কেন? আমার থেকে এগিয়ে আসছেন কেন? আগায় আসতেছি কারণ তোর দিন শেষ। অল্পক্ষণের ভিতরেই তুই আমগো একজন হয়ে যাবি। সময় থাকতে এক্ষুনি ফাঁসিতে ঝুলে যা। আমার ঘরে ফ্যানের সাথে দড়ি লাগানো আছে, সেখানে ঝুলে পড়। তারপর যখন জিভ বের হয়ে যাবে দেখবি কেমন লাগে। না, আমি কিছু করবো না, আমি কিচ্ছু করবো না। করতে তো হবেই, কিছুই করার নেই। কিভাবে মরতে চান আপনি? গলা টিপ্পা দে, মইরা যাক। দেখি দেখি আপনারা ছাদে নিয়ে চলে এসেছেন কেন? কি ব্যাপার? না, আমি কিন্তু তুই কিন্তু কি? তোর সব কিছু এখন আমাকে কথাই হইব। ছাদের কিনারে যাচ্ছেন কেন? ছাদ থেকে লাফ দিয়ে মরতে চান? হ্যাঁ, তা অবশ্য মরতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই। তোকে তাহলে আমি ধাক্কা মেরে মেরে ফেলবো। বলেছিলাম ফাঁসিতে ঝুলে যা। আমার কথা ভালো লাগেনি তাই না? দেখ এখন কি হয়। খবরদার, খবরদার, সামনে আসবেন না। খবরদার, ফালাই দে দিশা, ফালাই দে। ফারিন বাবার বাড়ি থেকে ফিরে এসে অবাক হয়ে গেল। বাসায় প্রতীক নেই, কোথায় গেছে কেউ জানেও না। দারোয়ান শুধু বলল যখন গাড়ি নিয়ে বের হয়েছে তখন গাড়িতে উঠবার আগে একা একা কার সঙ্গে যেন কথা বলছিল। ফারিন সাথে সাথে তার বাবাকে ফোন করলো। বাবা, প্রতীককে পাওয়া যাচ্ছে না, কি করবো এখন? পাওয়া যাচ্ছে না মানে? কি বলছিস তুই? বাবা, ও একা একা কথা বলতে বলতে বাসা থেকে বের হয়েছে, আর ফিরে আসেনি। দেখ কোনো বন্ধুর বাসায় গিয়েছে কিনা, নাকি অকারণেই টেনশন করছিস? বাবা, ওর কোনো বন্ধু নেই। আমি কি থানায় খোঁজ নিব? তুই অকারণে অস্থির হচ্ছিস মা। না বাবা, ও খুব হতাশার মধ্যে ছিল। ওর লেখার টেবিলে একটা পেজে শুধু লেখা রায় পাবলিশার্স। আমার খুব ভয় লাগছে বাবা। আমি পরিচিত কয়েকজন প্রকাশককে কল দিয়েছি, রায় পাবলিশার্স নামে কোনো প্রকাশনই নেই বাবা। আচ্ছা তুই টেনশন করিস না তো মা, আমি দেখছি কি করা যায়। ফারিন আর 2 দিন প্রতীকের জন্য অপেক্ষা করবার পর তার সাধ্য মতো সে প্রতীককে খুঁজতে শুরু করলো। অনেক পত্রিকায় নিউজ হলো, অনেক টিভি চ্যানেলে ফারিন হারানো বিজ্ঞপ্তিও দিল, কিন্তু প্রতীককে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। সেদিন রাতে প্রতীক কোথায় গিয়েছিল এবং কোথায় গিয়ে চিরতরে হারিয়ে গেল সেই কাহিনী কেউ জানে না। তবুও ফারিন এখনো প্রতীকের অপেক্ষায় আছে। তার বিশ্বাস কোনো একদিন প্রতীক অবশ্যই ফিরে আসবে। কিন্তু মাঝে মাঝে আমাদের অপেক্ষা কেবল অপেক্ষাই থেকে যায়, যা অনেকেই বিশ্বাস করতে চায় না। সত্যিটা অনেক বেশি নির্মম, অনেক বেশি নিষ্ঠুর। বাস্তবে মৃত মানুষ কখনোই ফিরে আসে না, তারা সবসময় থাকে স্পর্শের বাইরে।